ব্যক্তি থেকে পরিবার, সমাজ থেকে রাষ্ট্র, দেশ থেকে বিশ্ব, সবকিছুর চালিকায় এই রাজনীতি। তাই রাজনীতির 10 দিক নিয়ে রাজকাহন। সাথে আছি নাজরিন মুনি। নিবেদন করছে জিপিএচ ইস্পাত। খালেদা জিয়াকে নিয়ে করোনা আদায়ের চেষ্টা চালাচ্ছে বিএনপি। খালেদাকে মুক্ত করার ক্ষমতা সরকারের, না আদালতের হাতে। সরকার কি চাইলেই পারে বেগম খালেদা জিয়াকে মুক্তি দিতে? এইসব নিয়ে আলোচনায় আজ রাজকাহন স্টুডিওতে আছেন বাংলাদেশ আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক এস এম কামাল হোসেন এমপি, বিএনপির ভাইস চেয়ারম্যান ডক্টর আসাদুজ্জামান রিপন এবং আছেন সাবেক মন্ত্রী এবং জাতীয় পার্টির নেতা কাজী ফিরোজ রশিদ। দর্শক, আপনারা আছেন আমাদের সাথে, অনেক ধন্যবাদ, কৃতজ্ঞতা আমাদের সাথে যুক্ত থাকার জন্য। স্বাগত জানাই অনুষ্ঠানে এবং কৃতজ্ঞতা অতিথিদের যারা আমাদের সাথে যুক্ত হয়েছেন। আমি শুরু একটু বিএনপিকে দিয়ে করতে চাই। আন্দোলনটা তাদের নতুন করে তৈরি করার চেষ্টা করছেন এবং করছেন তারা। ডক্টর আসাদুজ্জামান রিপন, অনেক ধন্যবাদ, আপনি আমাদের সাথে যুক্ত আছেন। আপনি বিএনপির ভাইস চেয়ারম্যান এবং বিএনপি যে আন্দোলন নতুন করে তৈরি করেছে তা হচ্ছে বেগম খালেদা জিয়ার মুক্তি। আমরা সবসময় দেখি আন্দোলনের নানা কারণ থাকে একসাথে। আগে যেমন করেছেন তত্ত্বাবধায়ক সরকার, দ্রব্যমূল্য, বেগম খালেদা জিয়ার মুক্তি, তারেক রহমান মামলা প্রত্যাহার, অনেক কিছু। এবার কি শুধুই বেগম খালেদা জিয়ার মুক্তি নাকি? ধন্যবাদ আপনাকে। আপনি যেটা বলেন শুধুই কি না, এটা আপনার নিউজ চ্যানেলে আমাদের মহাসচিবের একটা বোধহয় সংবাদ সম্মেলনে একটি রিপোর্ট আপনার প্রকাশ করলেন। জি। অর্থাৎ ভারতকে ট্রানজিট দেওয়ার নামে যে বিষয়টা, একটা ব্যাপারটা বলেন, তার মানে বোঝা যাচ্ছে যে উদ্বেগটা আরও অন্যান্য জাতীয় ইস্যুতেও আছে। অফকোর্স আমাদের পার্টি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার মুক্তির দাবিটা তো নিঃসন্দেহে আমাদের কাছে অত্যন্ত অগ্রগণ্য দাবি, এতে তো বলার অপেক্ষা রাখে না। এবং আমরা গতকালকে তার মুক্তি দাবিতে ঢাকায় একটি সমাবেশ করেছি। আগামীকালকে ঢাকার বাইরে যতগুলো মহানগর আছে সেই সমস্ত মহানগরে আমাদের জমায়েতের প্রোগ্রাম আছে। 3 তারিখের জেলা পর্যায়ে প্রোগ্রাম আছে। এগুলো সবই ঠিক আছে, কিন্তু দেখেন আমরা যেটা মনে করি এবং আমাদের মনে করার সাথে সাথে নিশ্চয়ই খেলা আছে। কিছুদিন আগে মার্কিন যুক্তরাষ্ট্রের তরফ থেকে তার একটা প্রতিবেদন প্রকাশ করেছে বাংলাদেশের বর্তমান রাজনৈতিক পরিস্থিতির উপরে। সেখানে তারা বলেছেন, অর্থাৎ তারা তো প্রতি বছর একটা কান্ট্রি রিপোর্ট, মানে কান্ট্রি স্পেসিফিক রিপোর্ট তৈরি করেন, বাংলাদেশ সহ অন্যান্য পৃথিবীর অন্যান্য অনেক দেশ সহ। তো বাংলাদেশের ওপরে যে অংশটুকু তারা প্রকাশ করেছেন তার মধ্যে রাজনীতির প্রসঙ্গে বলেছেন যে বাংলাদেশের সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়াকে সরকার রাজনৈতিক কারণে এবং নির্বাচন থেকে দূরে রাখার জন্যই মূলত তাকে মামলা দেওয়া হয়েছে এবং তাকে সাজা দেওয়া হয়েছে এবং তাকে আটক করে রাখা হয়েছে। অর্থাৎ টোটাল উদ্দেশ্যটা হচ্ছে সরকারের, সেটা হচ্ছে তাকে নির্বাচন থেকে বা তার দলকে নির্বাচন থেকে দূরে রাখা। তো এটা এতদিনই কথাটা আমরা বলতাম, এখন আপনার বিদেশিরও বলছেন, তারাও মানছেন। আগে আমরা একটা জিনিস খেয়াল করেছি, সেটা হচ্ছে যে যখন তারা বলতেন যে যেহেতু বিচারাধীন বিষয় অথবা কোর্টের একটা ভার্ডিক্ট হয়ে গেছে, তারা এই ধরনের ইস্যুতে সাধারণত তারা কথা বলতেন না। আমি অনেকদিন যাবৎ যেটা পর্যবেক্ষণ করছি তাতে আমরা দেখতাম যে বিদেশি ইউজুয়ালি এই ইস্যুগুলোতে তারা কথা বলেন না। বাট দিস দ্য ফার্স্ট টাইম মার্কিন যুক্তরাষ্ট্রের তরফ থেকে আমরা যে বিষয়টি আমরা মনে করি, যেই অভিযোগটা আমরা সরকারের বিরুদ্ধে করি, সে কথাটা তারও একইভাবে তারও এটা উল্লেখ করেছেন। এটা তো সত্য কথা। আপনি দেখবেন যে আমাদের নেত্রী বেগম খালেদা জিয়ার বিরুদ্ধে যে প্রহসনমূলক যে মামলাটি করেছে, সেই মামলার যে শত শত পৃষ্ঠার যে রায়, কয়েকশো পৃষ্ঠার রায়, এই কয়েকশো পৃষ্ঠার রায়ের মধ্যে 400+ ইয়েটা ঠিক এক্স্যাক্টলি আমার নাম্বারটা, বাট অ্যারাউন্ড 500 পেজেস। এই জাজমেন্টের কোনো অংশে, আমি খুব দায়িত্ব নিয়ে বলছি, অনেয়ারে বলছি, গতকালকের জনসভাতে আমি কথাটি উল্লেখ করেছিলাম যে এই জাজমেন্টের কোনো অংশে, কোনো পাতায়, একটি লাইনে আদৌ উল্লেখ নাই যে এতিমের টাকা আত্মসাৎ করার জন্য বেগম খালেদা জিয়াকে সাজা দেওয়া হলো। নট অ্যাট অল। আমি খুব দায়িত্ব নিয়ে বলছি। সাজাটা কেন দেওয়া হয়েছে? তো আমি বলছি দেখেন, অথচ আপনি যদি খেয়াল করে থাকবেন, এই যে এতিমের টাকা আত্মসাৎ করার কারণে বেগম খালেদা জিয়া সাজা ভোগ করছেন অথবা তাকে আটক করে থাকেন, আমাদের কিছু করেন, দ্যাট ইজ দ্য ভার্সন অফ দ্য গভর্নমেন্ট। বাট আসলে কি তাই? আমি এই জন্য বললাম, তাহলে রায়টা কোথা থেকে লেখা হলো? নিশ্চয়ই হেড অফ দ্য গভর্নমেন্ট হিসেবে মিন হোয়াইল
ওনার তো জানার কথা, ওনার আইনমন্ত্রীর জানার কথা বা পড়ার কথা, যেহেতু প্রতিপক্ষ যেহেতু এটা নিয়ে সমালোচনা করছেন, রায় নিয়ে সমালোচনা করছেন, তাহলে তো রায়টা যদি ধরেই নেই যে আমরা ওই বক্সিবাজার কোর্ট থেকে এটা মানে প্রোনাউন্স হয়েছে, তারা এটা রিড আউট করেছেন, তারা পাঠ করেছেন, তাহলে এই রায়টা তারা পড়বেন না? পড়ার তো কথা, কিন্তু রায়টা তারা পড়েননি। আপনাদের লয়ার পড়েছিল? হ্যাঁ, আপনাদের লয়ার পড়েছে ঠিকঠাক? বেগম খালেদা জিয়ার লয়ার পড়েছেন, আইনজীবী পড়েছেন ঠিকঠাক? হ্যাঁ, ওনার আইনজীবীরা পড়েছেন। হ্যাঁ, আইনজীবীরা পড়েছেন এবং এটা আসলে জি আমি 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 নিজেও তো বলেছি বহুবার জি, কিন্তু 6 বছর দলের তরফ থেকে। জি, যেটা আমি আসছি আপু, দেখেন এরপরে মানে প্রধানমন্ত্রী আমি আই এম শিওর প্রধানমন্ত্রী যদি এই রায়টা পড়তেন বা ওনাকে যদি ব্রিফ করা হতো, মানে সামারিটা যদি ওনাকে জানানো হতো যে দ্যাট ইজ দ্য ভার্ডিক্ট এগেইনস্ট বেগম খালেদা জিয়া বাই দ্য কোর্ট, তাহলে আমি নিশ্চিত, কারণ উনি দেশের চিফ এক্সিকিউটিভ হিসেবে তিনি যে রায়ে যে কথা লেখা নেই সেই কথাটা নিশ্চয়ই তিনি বলতেন না বা বলার কথা না, কিন্তু উনি হামেশা এই যে অভিযোগটি তিনি করেছেন এবং উনি বলার পর থেকে আজকে আমরা নতুন করে জানি যে দুর্নীতির জন্য আওয়ামী লীগের নেতৃবৃন্দ দেখবেন মন্ত্রী সবাই তো করবে না। আমি আপনার কাছ থেকে তাহলে আমরা জানি, দর্শকরাও জানুক, দেশবাসীও জানুক যে দুর্নীতির জন্য তাকে সাজা দেয়নি আদালত। এই জিনিস নিয়ে আপনার আপিল বিভাগে গিয়েছেন, সেখানেও 10 বছরের সাজা হয়েছে। আগে 5 বছর ছিল, সেখানে বাড়ি 10 বছর করা হয়েছে। তার মানে দুটো আদালত কোনো কিছু না বিচার করে বিবেচনা করে রায় লেখা না থাকা সত্ত্বেও তাকে জেলে দিয়েছে। এটা আমি কিন্তু আপনাকে বলেছি স্পেসিফিক্যালি যেই অভিযোগটি সরকারের তরফ থেকে বলে সেটা না, অন্য অভিযোগ। সেই অভিযোগটা কি, মানে কি অভিযোগে তার সাজা হয়েছে? বেগম খালেদা জিয়ার সাজা কি অভিযোগে হয়েছে? হ্যাঁ, কি অভিযোগে? এখন দেখেন এই যে কোর্ট, আমি কি অভিযোগে সাজা হয়েছে এটা সরকার বলুক, আমি বলবো সরকার বলুক। এটা তো সরকারের বিষয় না, এটা তো আদালতের বিষয়। নিশ্চয়ই না, কেন আদালত কি বলেছে? আদালত তো আদৌ বলেনি, আদালত তো কোনোভাবেই বলেনি যে বেগম খালেদা জিয়াকে এতিমের টাকা আত্মসাৎ করার দায়ে তাকে সাজা দেওয়া হলে, কথাটা আদালত বলেনি। আমি তো দায়িত্ব নিয়ে পার্টির ভাইস চেয়ারম্যান দায়িত্ব নিয়ে কথাটা বলছি, এবং কোনো আদালতের কোনো রায়ের কোনো পৃষ্ঠায় কোনো বাক্যে কথা লেখা নাই। কিন্তু সরকারের তরফ থেকে দেখুন সরকার ছুটছে যারা এটা যে মিথ্যা মানে অভিযোগ, মিথ্যা আঞ্জাম তারা জাতির সামনে দিলেন। বহুবার আমি বলেছি যে কথাটি তারা বলছেন, যদি আজকে বাংলাদেশ যদি এটা প্রকৃতপক্ষে একটা জবাবদিহিমূলক রাষ্ট্র হতো এবং এখানে যদি গণতান্ত্রিক বিধি ব্যবস্থা থাকতো, এখানে যদি আইনের শাসন থাকতো, তাহলে এই সমস্ত কথা বলার কারণে অনেকের বিরুদ্ধে 100 বছরের জেল হতো, মামলা হতো। আমি আপনার কথা বুঝতে পেরেছি ডক্টর আসাদুজ্জামান রিপন, অনেক ধন্যবাদ। কাজী ফিরোজ রশীদ, আপনি ডক্টর আসাদুজ্জামান রিপনের বক্তব্য শুনলেন। 6 বছর পরে এই বক্তব্য তারা দিচ্ছে যে এই অভিযোগে আসলে বিএনপি চেয়ারপারসনের সাজা হয়নি। কি অভিযোগে হয়েছে ডক্টর আসাদুজ্জামান রিপন এখনো আমাদের বলেন নাই। তিনি বলছেন সরকারের বলা উচিত। আমার কাছে ঠিক স্পষ্ট না যে এটা আদালতের বিষয়, কিভাবে সরকার আসলে বলবে। আপনার কাছে বিষয়টা স্পষ্ট কিনা? ধন্যবাদ আপনাকে। আসলে আদালতের এই রায় নিয়ে আমরা কথা বলতে পারি, কিন্তু এইটা কিন্তু সর্বোচ্চ আদালত পর্যন্ত এই মামলাটা গড়িয়েছে। অর্থাৎ আমরা এখন যত কথাই বলি, রায়কে আমরা কিন্তু উল্টাতে পারবো না, কারণ আমরা কেউ এখানে জাস্টিস না। মোহাম্মদ আদালত যখন একটি জাজমেন্ট দেন, অনেকগুলো ফাইন্ডিংস লিখতে হয়। ডক্টর আসাদুজ্জামান রিপন যথেষ্ট বলেছেন যে এখানে 400 পৃষ্ঠার যে ফাইন্ডিংস আছে ওর মধ্যে কোথাও লেখা নেই এটিএমের টাকা আত্মসাৎ করেছে। পরবর্তী সময় ফাইন্ডিংস লিখে লাস্টে যেটা অর্ডারটা দেন, সেখানে যে কথাটা থাকে সেটার উপরে ভিত্তি করে আদালতে কিন্তু আপনি আপিল করতে পারেন, যে ওইটুকুন তো সেই জন্য তারা আপিলে গেছেন। আসলে আমি একটি কথা বলতে চাই যে যদি আপনারা আসলে মনে করেন যে এই যে আদালতের ব্যাপার নিয়ে হরহামেশা বলা হয় যে উনি এতিমের টাকা চুরি করছেন, আত্মসাৎ করেছেন, এটা মানহানি মামলা করেন না, কারণ নিম্ন আদালতে করে রাখেন। মামলাটা কিছু না হোক, মামলাটা রুজু করে তো রাখতে পারেন। আপনি দেওয়ানি মামলা রুজু করতে তো কিছু লাগে না, আপনার এটা বহুদিন চলবে। আপনি যা রুজু করে রেখে দেন না এখন আপাতত, তারপর আপনার দেখবেন তা তো আস্পন্ত করেন না। আমি আপনার প্লিজ আপনি ওদের রেখে দেন না কেন? আমি তো মামলা করতে গেলে আমার প্রধানমন্ত্রীর বিরুদ্ধে মামলা করতে হবে। ডু ইউ থিঙ্ক কি বাংলাদেশের কোনো আদালত প্রধানমন্ত্রীর বিরুদ্ধে মামলা নেবে? না, সেটা তো একটা মামলা। আপনি গেছেন নীল কাগজ এখানে নিয়ে
যে তাকে আমি আরে ভাই আমার ব্যক্তিগত নীল কাগজ পড়তে পারি না, দিতে পারি না, আপনি বলছেন আমি প্রধানমন্ত্রীর বিরুদ্ধে মামলা করব, মন্ত্রীর বিরুদ্ধে মামলা করব, আমার নিজের নীল কাগজ গ্রহণ প্রধানমন্ত্রী না করে আপনি আইনমন্ত্রীকে ধরেন প্রতিবাদ করতে যে এই যে কথা বলতেছে আইনমন্ত্রী স্বয়ং এই দেশে বেআইনি কথা বলতেছে, একটা মানহানি মামলা করে রাখেন, মামলাটা গ্রাহ্য করলো না, আদালত নিল না, এইটা তো একটা জাজমেন্টে উঠে রাখবেন গেল এটা। আর আমি মনে করি যে হ্যাঁ, প্রত্যেকটা মামলাই রাজনীতিবিদদের বিরুদ্ধে যখনই কোনো সরকারের পরিবর্তন হয়, যত মামলা হয় সব মামলা কিন্তু এটা রাজনৈতিক মামলা। আর রাজনৈতিক মামলাই কিন্তু নিজের, আমি এটা আগে করে বলে আসতেছি যে এইটা অস্বীকার করার কিছু নাই, এর থেকেও কঠিন কঠিন কাজে কারো কিছু হয় নাই। এই যে 1000 কোটি টাকা আত্মসাৎ করছে বেনজির আহমদ থেকে শুরু করে এনবিআরের এই ছোটো ছোটো কর্মকর্তা, একটা প্রধানমন্ত্রীর কাছে এরা তো চুনোপুটি, তাদের বদলে 1000 কোটি টাকা পাওয়া গেছে। আজকালকে দুদকের আইনজীবী খোরশেদ কইল, যে খোরশেদ আলম, যে 1000 কোটি টাকার মতন পাওয়া গেছে। 1000 কোটি টাকা কত টাকা হয় এটা আমি জানি না, আর কত সম্পদ থেকে 1000 কোটি টাকা খোরশেদ আলম এটা কোথায় পেল, তবু সে বলে ফেলেছে 1000 কোটি টাকা। খালেদা জিয়া তো 1000 কোটি টাকা না। তাহলে এইগুলো আমরা ধরে নেবো সব রাজনৈতিক মামলা, রাজনৈতিকভাবে মোকাবেলা করতে হবে সব সরকার আমলে না হয়, কিন্তু যেটা আসলে বিচার হয়ে গেছে, রায় হয়ে গেছে, আমি বলতেছি প্রত্যেকটা সরকার আমলে, পাকিস্তানে আপনি দেখবেন, ভারতে দেখবেন, আমাদের দেশে দেখবেন, সাধারণত এই সাবকন্টিনেন্টে সরকার বদলের সাথে সাথে কত রাজনৈতিক মামলা হয়। এরশাদের বিরুদ্ধে মামলা হইলো, ওই সেনাপ্রধান ছিল না, বাসায় গুলি পাইলই পেলো, সেনাপ্রধান কামানি থাকবে, এটা অ্যান্টিক সেভ রেখে দেবে, তারপর উনি যখন যাবে তখন উনি তো ওটা সাথে করে নেয় নাই, তাতেও তার জেল হয়ে গেল। কিন্তু অর্থাৎ এই জেল মাপ নাই। আজকে যদি আওয়ামী লীগ ক্ষমতায় না থাকে, কালকে তার প্রত্যেকে জেল হয়ে যাবে, জেল মাপ নাই। অর্থাৎ এই দেশের রাজনীতিতে এইটা এমনই একটা ধারা যে আপনি কখনো ক্ষমতাচ্যুত হলে বা ক্ষমতা থেকে সরে গেলে আপনি কিন্তু আর বাইরে থাকবেন না, আপনার জেলের মধ্যে থাকতে হবে। এই অবস্থা নিয়ে আমরা কিন্তু সবাই রাজনীতি করি, অবস্থাটাই দাঁড়াইছে। এস এম কামাল হোসেন, শেষ পর্যন্ত কিন্তু তাদের কাছ থেকে আসছে যে এটা আসলে রাজনৈতিক মামলা এবং যে বিচার চলছে সেটি রাজনৈতিকভাবেই চলছে এবং তারা এটা মানেন না এবং এই কারণে তারা মুক্তি চান। আপনাকে ধন্যবাদ, দুইজন বিজ্ঞ আলোচক, দুইজনকে ধন্যবাদ জানাই, দর্শক শ্রোতাদের ধন্যবাদ জানাই। দেখেন, খালেদা জিয়ার বিরুদ্ধে যে মামলাটা হয়েছে, এই মামলাটা হয়েছে খালেদা জিয়ার সবচেয়ে প্রিয় দুইজন ব্যক্তি মিস্টার মঈনুদ্দিন এবং ফখরুদ্দিন সাহেব যখন একাগারের সরকার ছিল তখন এই মামলা হয়েছে। এই মামলাটা হয়েছে কুয়েত গভর্নমেন্ট প্রধানমন্ত্রীর ত্রাণ তহবিলে একটা টাকা দেয়। এই টাকাটা কিন্তু প্রধানমন্ত্রীর ত্রাণ তহবিল, কিন্তু এই টাকাটা দিয়েছেন উনি জিয়া চ্যারিটেবলে বা জিয়াউর রহমানের নামে একটি ট্রাস্টে। সেই টাকা দিয়ে কিন্তু সেই টাকা বগুড়াতে যে জমি কেনা হয়েছে, যেটা মামলায় দেখেছি। এবং হ্যাঁ, রাজনৈতিকভাবে আমরা বলি এতিমের টাকা আত্মসাৎ করে, এতিমদের জন্যই আসে এই টাকাটা, যেটা বিএনপির একসময় মন্ত্রী ছিল মোস্তাফিজুর রহমান বাগেরহাটে, উনি ওই টাকার একটা টাকা দিয়ে প্রাইম মিনিস্টার ত্রাণতহবিল টাকা নিয়ে একটি মাদ্রাসা করেছেন, এতিমখানা করেছিলেন। কিন্তু এই টাকা দিয়ে তারেক জিয়ার নামে, কোকর নামে বগুড়াতে জমি কিনে গেছেন। যদিও বিএনপি বলে যে ওই টাকা আবার ফেরত এসেছে। এখানে দেখেন, ওনারা হাইকোর্টে রিট করেছিলেন মুক্তির দাবিতে। সেইখানে 3টি যুক্তিতে জিয়া চ্যারিটেবল ট্রাস্ট মামলায় 7 বছরের কারাদণ্ডাদেশ পাওয়া বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার জামিন আবেদন সরাসরি খারিজ করে দিলেন হাইকোর্ট। যুক্তিগুলো হলো, এই মামলার অপরাধের ধরন রাষ্ট্রীয় সর্বোচ্চ পদে থেকে ক্ষমতার অপব্যবহার করা। আইনের যে ধারায় খালেদা জিয়াকে সাজা দেওয়া হয়েছিল তা ছিল সর্বোচ্চ সাজা। এবং 3, চ্যারিটেবল মামলার আপিল শুনানির যাবতীয় নথি ইতিমধ্যে হাইকোর্টে চলে আসায় আপিল শুনানির জন্য প্রস্তুত, এই মুহূর্তে জামিনের দরকার নেই। অর্থাৎ উনি ক্ষমতায় থেকে সেই ক্ষমতার সর্বোচ্চ জায়গায় তাকে অপরাধ করেছেন, এই কারণে মামলা দিয়েছেন। আমরা পলিটিক্যাল বলি যে এতিমের টাকা আত্মসাৎ করে, এই টাকাটা এতিমের জন্যই এসেছিলেন। এটা তারেক জিয়ার নামে বা কোকর নামে বা জিয়া ট্রাস্টের নামে এই টাকাটা আসেনি। এই টাকাটা এসেছেন প্রধানমন্ত্রীর ত্রাণ তহবিল, যার ফলে আপনার আদালত রায় দিয়েছেন। এটা আদালতের ব্যাপার, খালেদা জিয়া মুক্তি পাবে কি পাবে না। এখন রিপন সাহেবরা এটাকে রাজনৈতিককরণের চেষ্টা করতেছেন জনগণের ওই সহানুভূতি পাওয়ার জন্য।
কিন্তু এইখানে তাদের একটা প্রশ্ন আছে বা দাবির জায়গা আছে। তারা বলছে যেহেতু বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার বিষয়ে তিনি এখনো পর্যন্ত বাসায় থেকে চিকিৎসা নিচ্ছেন, মুক্ত অবস্থায় আছেন, তাকে পুরোপুরি মুক্তি দিতে, আইন থেকে অব্যাহতি দিতে নির্বাহী আদেশে সরকার সেটা পারে, আপনারা কেন সেটা করবেন না? সরকার পারে না। সরকার একটা টাইম, সার্টেন টাইম, প্রধানমন্ত্রী তার নির্বাহী ক্ষমতা বলে যতটুকু পারে সেটুকু করেছেন। তাকে সম্পূর্ণভাবে মুক্ত দিতে পারে মহামান্য আদালত। আমি যদিও আইনের ছাত্র ছিলাম, আইন ব্যবসা করি না, তো এই ব্যাপারে আমার অত অভিজ্ঞতা নাই, খোলামেলা বলে, হ্যাঁ, কিন্তু এটা দেবে মহামান্য আদালত। আমরা যেটা শুনি আইনজ্ঞদের কাছ থেকে যে মাননীয় প্রধানমন্ত্রী, হ্যাঁ, তার খালেদা জিয়ার পরিবার থেকে আবেদন করার কারণে, মানবিক কারণে প্রধানমন্ত্রী তার যে ক্ষমতা, সেই ক্ষমতার বলেই তাকে বাইরে রেখে সুচিকিৎসার জন্য সুযোগ করে দিয়েছে। সেই ক্ষমতা বলে দেশের বাইরেও চিকিৎসার জন্য না, এটা পারেন, এটা মহামান্য আদালতের কাছ থেকে পারমিশন নিতে হবে। ওনাকে বাইরে যাইতে হলে মহামান্য আদালত থেকে পারমিশন নিতে হবে। তার মানে তাদের যে আন্দোলনের জায়গা, সেখানে আসলে আপনাদের তরফ থেকে, সরকারের তরফ থেকে কিছু করার নাই। আমি একটা কথা ধ্যান তুললে, তো খালেদা জিয়ার মুক্তি কি বিএনপি চায়? যদিও কথাটা আমার উপর আসে, আমি সরকারি দলে আওয়ামী লীগের 2018 সালে এই যে রিপন, মানে আমার ভাই ফিরোজ ভাই আছে, ছাত্র জীবন থেকে রাজনীতি করে আসছেন, দেখছেন। রিপন সাহেবও ছাত্র জীবন থেকে রাজনীতি করে আসছেন, দেখছেন যে দলের প্রধান জেলে থাকে, সেই দলের প্রধানকে জেলে রেখে এই পর্যন্ত সেই দল নির্বাচনে গেছে, যায়নি। আপনি 69-এ বঙ্গবন্ধু প্যারোলে মুক্তি দিতে চেয়েছিল, আমার সাথে ফিরোজ ভাই ভালো জানে, কিন্তু বঙ্গবন্ধু জানে। এক্ষেত্রে বেগম মুজিবের অবদান, আওয়ামী লীগের অনেক নেতারা চেষ্টা করেছে আপোষ করা যায়, এক্ষেত্রে বঙ্গবন্ধু জাননি। এবং আইয়ুব খান সসম্মানে বাধ্য হয়েছিল বঙ্গবন্ধুকে ছেড়ে দিতে। সেদিন সারা বাংলায় আওয়াজ উঠেছিল যে জেলের তালা ভাঙবো, শেখ মুজিব কানব, আমার নেতা তোমার নেতা শেখ মুজিব। পারেনি। 11 সরকার এবং আমার দলের ভিতরে অনেকেই সুশীল সমাজের মিশা মাইনাস শেখ হাসিনা নির্বাচন করার একটা ষড়যন্ত্র হয়েছিল। আমাদের তৃণমূলের নেতা কর্মীরা বলছে নো শেখ হাসিনা, নো ইলেকশন, যায়নি। আপনি 2018-তে বিএনপি নির্বাচনে গেল, আমি যদি বলি যে তারেক জিয়ার কাছে তার মার মুক্তি চাইতে, তার কাছে মনোনয়ন বাণিজ্য, নির্বাচন বাণিজ্য বড় ছিল। আপনার এই প্রশ্নটা আমিও করতে চাইছিলাম, আপনি তুলে দিলেন। আমরা বিরতির পরে এই প্রশ্নের উত্তর জানতে চাই। আসলেও বেগম খালেদা জিয়ার মুক্তি বিএনপি চায় কিনা, নাকি এটি তাদের একটি রাজনৈতিক হাতিয়ার? বিরতির পর প্রশ্ন উত্তর দিতে ফিরব। স্বাগত আরও একবার রাজকাহনে। আমরা আলোচনাতে ছিলাম খালেদা জিয়ার মুক্তি কার হাতে, সেই প্রশ্নকে সামনে রেখে। সেই প্রশ্ন উত্থাপনের সময় আওয়ামী লীগের তরফ থেকে জিজ্ঞাসা করা হলো আসলে বিএনপি চায় কিনা বেগম খালেদা জিয়ার মুক্তি। সেই উত্তরটা নিতেই ডক্টর আসুজ্জামান রিপনের কাছে আসতে চাই। সকল নির্বাচনে এক ধরনের দর কষাকষি চলে, সেই প্রশ্নটাই এস এম কামাল বলতে চাইছিলেন। আমারও সেই প্রশ্ন, সেই দর কষাকষিতে আপনারা 18-তে বেগম খালেদা জিয়াকে রেখেই দল নির্বাচনে গিয়েছিল। খালেদা জিয়ার মুক্তি ওই সময়টাতে আপনারা করতে পারতেন দ্বিতীয়বারের মতো, আর প্রথমবারের মতো যখন রায় হওয়ার পর আপনারা সবাই যে বেগম খালেদা জিয়াকে কারাগারে মিছিল করে যে দিয়ে আসলেন, দুবারই বলা হয় যে বিএনপি থেকেই আসলে বেগম খালেদা জিয়ার মুক্তি নিয়ে অত আন্তরিকতা ছিল না। অভিযোগের কি বলবেন? আচ্ছা, না, আমি এই প্রসঙ্গে আসবো, তার আগে মানে কতগুলো মানে যে প্রসঙ্গ সাজার বিষয়গুলো এসছে সেইটা একটু ক্লিয়ার হওয়া উচিত। আপনার দর্শকদের উদ্দেশ্যে মানে আমি ফ্যাক্ট তুলে ধরতে চাই। একটা হচ্ছে, উনি বলেছেন যে প্রধানমন্ত্রীর ত্রাণ তহবিলের টাকা। স্বাভাবিকভাবেই আমি কখনো সরকারে ছিলাম না, জাস্ট পড়াশোনা করে আমি যতদূর জানি, প্রধানমন্ত্রীর ত্রাণ তহবিলের টাকা দুভাবে আসে। একটা হচ্ছে আপনার রাজস্ব খাত থেকে, অর্থাৎ প্রধানমন্ত্রীর ত্রাণ তহবিলের জন্য একটা টাকা বরাদ্দ হয়, যে প্রধানমন্ত্রীর ডিসক্রিপশন থাকবে, বিভিন্ন অভিনেতা অভিনেত্রী থেকে শুরু করে যে কোনো প্রয়োজনে, ক্রীড়াবিদ বলো, যখন যার কোনো প্রয়োজন হবে প্রধানমন্ত্রী ক্যান ডোনেট, দেনও, চেক দেন। এটা নিয়েও সাধারণত প্রশ্ন তোলা হয় না, আমি দেখি নাই। তো এটা হচ্ছে প্রধানমন্ত্রীর ত্রাণ তহবিল। আগে এটা ছিল রাষ্ট্রপতির ত্রাণ তহবিল, এটা জাস্ট নামটা পরিবর্তন হয়েছে। আচ্ছা, এখন আমি আপনাকে যেটা বলি সেটা হচ্ছে যে প্রথমত হচ্ছে যে জিয়া চ্যারিটেবল ট্রাস্ট, এটা হচ্ছে একটা ফ্যামিলি ট্রাস্ট, ইটস এ প্রাইভেট ট্রাস্ট। একেবারেই আপনার ওটা মানে আমি বলছি যে মানে একটা গাঠনিক ইয়ে থাকে, তো মানে আপনার সমিতি সংঘর একটা ইয়ে থাকে, তো বক্তব্য থাকে। এইটি রেজিস্টার্ড হয়েছে, নিবন্ধিত হয়েছে অ্যাজ এ ফ্যামিলি ট্রাস্ট, অ্যাজ এ প্রাইভেট ট্রাস্ট, নট ইটস এ পাবলিক ট্রাস্ট না, পাবলিক ট্রাস্ট না। কিন্তু
এখন আমি আমার বাবার নামে যদি একটা ট্রাস্ট করি, আমার এই ট্রাস্টে যদি কেউ কোনো দান খয়রাত করে, কোনো কেউ যদি কন্ট্রিবিউট করে, এবং সেই টাকাটা আমি কোন কারণে ব্যবহার করি, ইটস অ্যাবসলিউটলি মাই ডিসক্রিশন, অথবা ট্রাস্টের আইনের মধ্যে মানে ট্রাস্টের গঠনবিধির মধ্যে যেভাবে লেখা আছে সেভাবেই পরিচালিত হবে। এখানে কিন্তু আদালতের বা সরকারের কিছু নাই, কারণ ইটস এ ফ্যামিলি ট্রাস্ট, পার্সোনাল ট্রাস্ট। আচ্ছা, আর দ্বিতীয়ত আসেন ওখানে লেখা, ওই ট্রাস্টের মধ্যে লেখা আছে সেটা হচ্ছে যে মানে জিয়াউর রহমানের মানে পরিবার এবং সদস্যদের মানে কল্যাণের কথাও লেখা আছে। আচ্ছা, এখন এই ট্রাস্ট টাকাটা আসলো কোত্থেকে? ইজ ইট এ গভর্নমেন্ট মানি? নো, নট অ্যাট অল। এই টাকাটি কুয়েতের আমির এই টাকাটি মানে আপনার দান করেছেন, এবং এই দানের একটা তো ফরওয়ার্ডিং থাকে, যে কোনো টাকা দিয়ে একটা ফরওয়ার্ডিং থাকে, সেটার মধ্যে ক্যাটেগরিক্যালি লেখা ছিল যেটা প্রেসিডেন্ট জিয়াউর রহমানের স্মৃতি সংরক্ষণের উদ্দেশ্যে আসছে। এবং সেই টাকাটা তো আপনার সরাসরি তখন তো ট্রাস্ট ক্রিয়েট হয়নি। যখন কুয়েতের আমির, যখন বাংলাদেশের পররাষ্ট্রমন্ত্রী ছিলেন মুস্তাফিজুর রহমান, তার পারসুয়েশনেই কিন্তু মানে টাকাটা কুয়েতের আমির দেন। আচ্ছা, বিকজ আপনি জানেন যে ওয়াইসিতে আপনার আল-কুদস কমিটির জিয়াউর রহমান ভাইস চেয়ারম্যান ছিলেন। তো নানাবিধ কারণেই আপনার মানে কুয়েতের আমির মানে বা তার স্মৃতি সংরক্ষণার্থে বা তার স্মৃতির উদ্দেশ্যে বা তার জন্য ভালো কাজ কেউ করুক এটার জন্য দিয়েছিলেন। এই টাকাটি চ্যানেলাইজড হয়েছে আপনার প্রধানমন্ত্রীর ত্রাণ তহবিলে, টাকাটা ইনিশিয়ালি আনা হয়েছে প্রধানমন্ত্রীর তহবিলে। প্রধানমন্ত্রীর তহবিল থেকে যেহেতু চিঠিতে ফরওয়ার্ডিং আছে, এই টাকাটা মিন ফর প্রেসিডেন্ট জিয়া, সুতরাং প্রেসিডেন্ট জিয়ার জন্যই টাকাটা তার স্মৃতি অথবা তার নামে কিছু হবে। এখন এই একটা চিঠি আপনার মানে কুয়েত গভর্নমেন্ট দিয়েছে, এবং এই চিঠিটা তো এটা তো আর আপনার মানে এটা রাষ্ট্রীয় চিঠি, কারণ চিঠিটা তো গভর্নমেন্টকে দেয়, প্রধানমন্ত্রী প্রেসিডেন্টকে। আপনাকে আমাকে একটু সময় দিতে হবে, ভেরি ইম্পর্টেন্ট, ভেরি পার্টিনেন্ট কোশ্চেন এটা। যেমন মনে করেন আপনি এই চিঠিটা যখন আসলো, তখন মামলাটা হলো, তখন এই চিঠিটার কপি তো বিএনপির কাছে থাকার কথা না। এই চিঠি তো রাষ্ট্রীয় সম্পদ, রাষ্ট্রীয় চিঠি, সরকারি চিঠিটা হাইড করেছে। তারপরে আমরা যখন আমরা আদালতকে বললাম যে এই টাকাটি তো কুয়েত গভর্নমেন্ট, দিস ইজ দ্য পারপাস, তখন কুয়েত এমবিসিতে কিন্তু একটা চিঠিও দেওয়া হলো। কুয়েত এমবিসি, কারণ আমাদের কুয়েত এমবিসি তাদের গভর্নমেন্টের মাধ্যমে তারা তাদের চিঠিটা অ্যাটেস্টেশন করে চিঠিটা আমাদেরকে দিল। আচ্ছা, এই চিঠিটি যখন আমরা আদালতে প্রডিউস করলাম, তখন আদালতে স্ট্রেট, আপনি যদি খেয়াল করতে, আপনি আর্কাইভে যান, আদালতের ওখানকার যিনি প্রিজাইডিং জাজ যিনি ছিলেন, তার মন্তব্য ছিল ইট ইজ টু লেট, আমরা এখন ট্রায়ালের পর্যায়ে চলে গেছি। এটা ছিল ওনার কমেন্ট। এখন কথা হচ্ছে, যদি কুয়েত দূতাবাসের কুয়েত সরকারের সেই চিঠিটি যদি বিচারক যদি বিচার্য বিষয় হিসেবে যদি আমলে নিতেন, তাহলে নিঃসন্দেহে এই রায় হওয়ার কোনো কারণ ছিল না। এখন কথা হচ্ছে কি যে আপনার কুয়েত সরকারের চিঠি, ডক্টর আসাদুজ্জামান, একদম আমি একটা প্রশ্নটা করি, আমরা একটা আদালতে নাই, আমরা যুক্তিতর্ক শুনছি না। যেটা হয়ে গেছে আমি আপনাকে বলি, আপনি তাও বলতে চেয়েছেন, আমরা এই সময়টুকু এর জন্য করলাম যে আপনি বলেছেন, কিন্তু এই বিচার শেষ, আমরা এখানে নাই। আমরা শেষ করি এই বিচার শেষ। 11 বছর ধরে এই বিচার চলেছে। ডক্টর আসাদুজ্জামান নিপান, 11 বছর যাবৎ এই মামলা চলেছে, এবং আমরা মনে করি সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার জন্য যিনি আইনজীবী নিয়োগ ছিলেন, তিনি অন্যতম মেধাবী আইনজীবী হিসেবেই তিনি মামলা পরিচালনা করেছেন, এবং শুধু একবার নয়, উচ্চ আদালত দুবারই তাকে শাস্তি দিয়েছেন। কাজে এই বিচার ব্যবস্থা নিয়ে কি হয়েছে, কি হতে পারলো, এখন আর আলোচনার সুযোগই নাই, কারণ মামলাটা চলছে 11 বছর ধরে। 11 বছর কেন, এটা যদি 111 বছরও চলে, আপনারা আবার চালু করতে পারেন। কিন্তু আমার প্রশ্ন ছিল, ডক্টর আসাদুজ্জামান রিপন, এই চলমান অবস্থায় আপনারা চেয়েছেন কিনা যে বিএনপি চেয়ারপারসন মুক্ত হোক? আমার প্রশ্নটার উত্তর আমি আপনাকে বোধহয় বুঝাতে একটা জিনিস পারিনি, সেটা হচ্ছে আমি বলতে চাচ্ছি টোটাল অভিযোগটা হচ্ছে রাজনৈতিক উদ্দেশ্য প্রণোদিত হোক না, পুরো বিষয়টা হচ্ছে রাজনৈতিক উদ্দেশ্য প্রণোদিত। তাকে ডিসকোয়ালিফাই করতে হবে, তাকে রাজনীতি থেকে বাইরে রাখতে হবে, তাকে আটক করতে হবে, এটা ছিল মোটিভ। আর আপনারা কি চেয়েছেন? আচ্ছা, আমি শুধু একটা আমি আপনার সময় শেষ, আমি খুব দুঃখিত ডক্টর আসাদুজ্জামান রিপন, শুধু একটু কথা আপনার কাছে জেনে যাই। যে জায়গায় বেগম খালেদা জিয়া বসে আছেন, আমি দুঃখিত, কারোর তুলনা করার কোনো সুযোগ নাই, আমি জাস্ট উদাহরণ হিসাবে এখানে কথা বললাম, এই জায়গায় যদি আওয়ামী লীগ সভাপতি শেখ হাসিনা
যিনি এখনকার প্রধানমন্ত্রী, যদি তিনি আওয়ামী লীগ সভাপতি হিসাবে সেই জায়গাটাতে থাকতেন, আপনি মনে করেন এই 11 বছর ধরে তিনি বাইরে ক্ষমতার, 17 বছর যাবত এবং 6 বছর যাবত জেলে, মানে এটা সম্ভব এটা কি হতো? হতো? হ্যাঁ, সম্ভব হতো কিনা? আচ্ছা, হ্যাঁ হ্যাঁ না আমি বলছি, আমি একেবারে আপনার এক কথা বলেন, একেবারে জ্বালাও পোড়া করে আগুনটা কিন্তু দেশটা জাহান্নাম বানাই ফেলতো। তারা তাদের নেত্রীর মুক্ত করতো, সেটা কোন উপায়ে সেটা পরের প্রসঙ্গ। আমি কাজী ফিরোজ রশিদের কাছে আসি। কাজী ফিরোজ রশিদ, যে জায়গায় আসলে ডক্টর আসিফ মাহমুদ আছেন, ওনারা এখনো বলতে চান মামলাটা ভুল বলে বেগম খালেদা জিয়াকে মুক্ত করার কোনো সুযোগ নাই। কিন্তু এতদিন পরে বেগম খালেদা জিয়াকে মুক্ত করার জন্য যে আন্দোলনে তারা নেমেছেন, সেটি কি বেগম খালেদা জিয়ার বন্দি দশাকে নিয়ে এক ধরনের রাজনীতি কিনা আপনার সেটা মনে হয়? আমি সেটা বলবো না, তাদের দলীয় ব্যাপার। তবে এখানে তো আইনি ব্যাখ্যাতে কোনো লাভ নেই, দীর্ঘদিন এই মামলাটা চলেছে জি, এবং এমন কোনো পয়েন্ট নাই যে তাদের উকিলরা ওখানে তুলে ধর নাই কোর্টে, এবং সর্বোচ্চ আদালত পর্যন্ত মামলাটা চলছে। এখানে আমরা সর্বোচ্চ আদালত পর্যন্ত মামলা চলে নাই, কিন্তু ওটা আপিল করার পরে গেছে, মামলা তো সর্বোচ্চ আদালতে যা চলে না, ওইটাই আপিল করা। জি, আপিল এখন পর্যন্ত ওপেনই হয় নাই, কোনদিন ওপেন হবে না। তো সেই জন্যই অতএব ওখানে যে গেছে থমকে গেছে। তো সেই কারণে বলতে চাচ্ছি যে এইটা নিয়ে এখানে আমরা আলোচনা করে কিছু করতে পারবো না, আপিলটা আনতে পারবো না। শুধু বলতে চাই যে তাদের প্রথমেই কিন্তু এইটা নিয়ে আন্দোলন করা উচিত ছিল, এক দফার আন্দোলন। 14 সালে নির্বাচন গেল না, 18 সালে একই অবস্থা করা উচিত ছিল যে নো খালেদা নো ইলেকশন, খালেদা জিয়াকে কারাগারে রেখে আমরা কোনো নির্বাচন যাব না, এটি করা উচিত ছিল। এখন আসছেন, ইট ইস টু লেট। অর্থাৎ ম্যাডামের অবস্থা আমরা যেটা পত্রপত্রিকায় দেখি যে পেসমেকার লাগানো হয়েছে, একটা বয়স হয়ে গেছে, খুব একটা ক্রিটিক্যাল অবস্থার মধ্যে আছে। ওনারা রাস্তা নেমেছেন, এর মধ্যেই দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান সাথে বাইরে আছেন, সে এখন কাউন্সিল হচ্ছে না, তো বড়টা শাফলিং হচ্ছে। আমরা লক্ষ্য করতেছি যে বিএনপি আবার বেগম খালেদা জিয়ার মুক্তির জন্য রাজপথে আসতেছে, এবং আমার ধারণা যে এখন তো ধরেন আন্দোলন করার মাস না, জুন মাস, জুলাই আগস্ট সেপ্টেম্বর থেকে তারা বোধহয় মনোভাব করতেছে, সেপ্টেম্বর থেকে একটা চরম আন্দোলন তারা যাবে বেগম জিয়ার মুক্তির দাবিতে, এইটা আমার ধারণা। তবে একটি কথা বারবার প্রথম থেকে এই পর্যন্ত বলতেছি যে যে কোনো সরকারের বিরুদ্ধে, সরকার যখন চলে যায় যে মামলা হবে এগুলো সব রাজনৈতিক মামলা, রাজনৈতিকভাবে মোকাবেলা করতে হবে। আপনি কোর্টের কাছারিতে কখনো কোনো মামলা শুরু হয় নাই। বঙ্গবন্ধুকে যখন আগরতলার ষড়যন্ত্র মামলায় গ্রেপ্তার করা হইল, সেটা কিন্তু রাজপথে শুরু হয়েছে, অন্য মামলাগুলো রাজপথে শুরু হয়েছে, কখনো কোর্ট থেকে কেউ একদমই না, রাজনৈতিক মামলা একদমই হয় নাই। সেই জন্য আপনার কথা একমত যে ওটা তো এদেশের অনেক প্রতিষ্ঠা আইনজীবী এবং অধিকাংশ ভালো আইনজীবী ওনাদের পক্ষে ছিলেন, কিন্তু কোনো কিছু হবে না। অর্থাৎ রাষ্ট্র যখন চিন্তা করে যে আমি তাকে জেল দেবো, কারাগারে রাখবো, তখন কেউ ছাড়িয়ে আনতে পারবে না ওই আইন ছাড়া, তাদের আন্দোলন ছাড়া। এখন একমাত্র পথ হচ্ছে আন্দোলন। আন্দোলনের বাইরে মামলা কইরা যুক্তি দিয়া সমস্ত উকিল নিয়েও, ইভেন আওয়ামী লীগ উকিলও যদি তারা নিয়ে যায়, তাতেও লাভ হবে না। এস এম কামাল হোসেন, যে প্রসঙ্গটি আসলে বেগম খালেদা জিয়ার কথা আমরা সবাই জানি যে তার পেসমেকার লাগানো হয়েছে এবং তিনি দীর্ঘদিন ধরে আসলে হাসপাতালে তিনি নিয়মিতভাবে যাতায়াত করছেন, এখন হাসপাতালে আছেন। শারীরিকভাবে তিনি আসলে খুবই দুর্বল মানুষ এই মুহূর্তে। দেখেন, আমি প্রশ্নটা করি, এরকম একজন দুর্বল মানুষকে যদি বের হয়ে আসে মুক্তি নিয়ে, মানে সেখানে কি আপনারা কোনো ভয় আশঙ্কা থাকে যে তিনি বের হয়ে আসলে জনগণের একটা অনুভূতি, জনগণের একটা সমর্থন বেশি বিএনপি পেয়ে যেতে পারে? খালেদা জিয়া 13তে বাইরে ছিল, 15তে অবরোধের আন্দোলন দিয়েছিল, খালেদা জিয়া বাইরে থেকে আন্দোলনও করেছেন, কিন্তু আন্দোলনের চূড়ান্ত পর্যায়ে ওনার সাথে কেউ নামে নেই, কাজের মেয়ে ছাড়া। আমরা এটা দেখেছি, খালেদা জিয়া মুক্তি পাইলে যা হবে আমরা জনগণ এটা ফেস করবো। আমি আপনার একটা কথা বলি, যে যারা বললেন, বক্তারা বললেন যে এটা হাইকোর্ট বা অ্যাপিলেট ডিভিশনে এই মামলা হবে না, বাদী তো অ্যাপিলেট ডিভিশনে এই মামলা পরিচালনার জন্য যেতে হবে, বাদী তো যাচ্ছে না, তারা মুক্তি একবার বেল জামিন চেয়ে বেড়েই চলে আসছে। বাদীর পক্ষে তো বলতে হবে যে এই মামলা মিথ্যা মামলা বা এই মামলা সাজা মিথ্যা সাজা হয়েছে, আমরা এই মামলা লড়ব,
কিন্তু বাদীর পক্ষ থেকে এখন তো কেউ লড়তেছে না, একবার বেল চাইতে গেছে, হাইকোর্ট 3টে নির্দেশনা দিয়েছে, চলে আসছে। আপনি একটা কথা বলেছেন আপনার বক্তৃতায় মির্জা ফখরুল সাহেবের উদ্ধৃতি দিয়ে, হ্যাঁ, যে এই দেশটা ট্রেন গেলেই গোলামির চুক্তি হচ্ছে। আমি আপনার বলি, দেখেন বঙ্গবন্ধু হত্যা করার পর জিয়াউর রহমান মিস্টার আব্বাস নামে এক ব্যক্তিকে পাঠিয়েছিলেন, বিএম আব্বাস এটি, হ্যাঁ, বঙ্গবন্ধু 44,000 কিউসেক পানি পাইতেন বঙ্গবন্ধুর আমলে, উনি যে জিয়াউর রহমানের 20,000 কিউসেক পানি নিয়ে এসেছিলেন। 1980 সালে জিয়াউর রহমান ইন্ডোর সম্মেলনে যোগ দিতে ভারতে যান। তাকে সাংবাদিকরা যখন জিজ্ঞাসা করেছিলেন, হ্যাঁ, যে ফারাক্কার বাদ ভারতের আভ্যন্তরীণ বিষয়, এবং উনি একটা সাক্ষাৎকারে বলেছিলেন যে বাণিজ্য ঘাটতি প্রসঙ্গে যখন জিজ্ঞাসা করেছিলেন, তিনি বলেছেন ভারত বড় দেশ, বাণিজ্য ঘাটতি থাকবেই। আর কর্নেল অলি সাহেব 1992 সালে, উনি তখন যোগাযোগ মন্ত্রী, উনি গিয়েছিলেন ভারতে একটা সফরে, একটা যৌথ ঘোষণার ভারতের পণ্য সরবরাহ দিতে বাংলাদেশের উপর পণ্য পরিবহনের সুযোগ দেওয়ার কথা বলা হয়েছে। এইগুলো কিন্তু উনরা করেছে। এই বঙ্গবন্ধুর টানে জননেত্রী শেখ হাসিনার সরকার কারোর সাথে গোলামের চুক্তি আদায় করে। 28 বছর যারা ক্ষমতায় থাকে সীমান্ত চুক্তি, ছিটমহল চুক্তি বাস্তবায়ন করতে পারেনি, বঙ্গবন্ধুর টানায় কিন্তু এটা করেছে। না, আমি প্রশ্নটার উত্তর যে ছোট্ট করে জানি যে বেগম খালেদা জিয়া মুক্ত হলে আপনারা কোনো শঙ্কার মধ্যে আছেন? আমরা কোনো শঙ্কার ভিতরে নাই। খালেদা কোর্ট যদি মুক্তি দেয় আমাদের কি না, শঙ্কা? সবসময় বলা হয়ে থাকে, কাজী ফিরোজ হোসেন যেটা বললেন, রাজনৈতিক মামলা, রাজনৈতিক যত এই ধরনের ঘটনা আছে সব রাজপথে সবসময় সমাধান হয়েছে। যদি বিএনপি রাজপথে এই ধরনের সমাধানের জন্য নামে, সেটা আপনাদের জন্য আশঙ্কার কিনা? আমাদের কোনো আশঙ্কা নেই। এটা তো 28 তারিখ দেখছি নামছে নাইমে প্রধান বিচারপতির বাড়িতে। উনি যেটা বললেন যে শেখ হাসিনা, আপনি প্রশ্ন করার পর বললেন যে শেখ হাসিনা গ্রেপ্তার থাকলে, জেলে থাকলে কি অবস্থা হইতো। উনরা শেখ হাসিনা গ্রেপ্তার থাকলে জনগণ রাস্তায় নামতো। 96 সালে উনরা চেষ্টা করেছিলেন, গুলি করে 12 জন লোককে হত্যা করছিলেন, জনগণ রাস্তায় ছিল। আমি একটা 28 তারিখে উনরা খালেদা জিয়ার মুক্তির দাবিতে নেমেছিলেন, সরকারের পদত্যাগের দাবিতে। উনরা বিচারপতির বাড়িতে হামলা করে, পুলিশ পিটি হত্যা করে, অ্যাম্বুলেন্সে হামলা করে, সাংবাদিক পিটি আহত করে উনরা নিশ্চিন্তে নিরিবিলিতে শান্তিপূর্ণভাবে ঘরে চলে গিয়েছিলেন। এবং এই আন্দোলনে আবার নতুন করে শুরু হচ্ছে, তা আসলে কোন দিকে গড়াবে শেষ পর্যন্ত আমরা তা জানতে বিরতির পর ফিরব। আমন্ত্রণ আরও একবার রাজকাহনে, এবং আমরা শেষ মুহূর্তে আছি। একটু জানতে চাই, কাজী ফিরোজ হোসেনকে দিয়েই শুরু করি। বিএনপির এই আন্দোলন, আগের আন্দোলনগুলিকে ব্যর্থই বলে সবাই, যে তারা জনসম্পৃক্ত করতে পারেনি। এই বেগম খালেদা জিয়াকে মুক্তির আন্দোলন আরেক দফা বিএনপিকে এই তকমা দেবে কিনা যে তারা আন্দোলনে বিফল? না, এখন যেটা মনে হচ্ছে বিএনপির এবারে কথায় সম্প্রতিকালে কিছু বড় একটা রদবদল হলো বিএনপির, এবং রদবদলের পরেই আমরা দেখলাম যে নতুন করে আবার খালেদা জিয়ার মুক্তিটা সামনে চলে আসছে। তার কারণও আছে, যেহেতু বেগম জিয়া ইতিমধ্যেই হাসপাতালে গেছে, এবং ওনার যে বয়স, ওনার যে স্বাস্থ্যগত অবস্থা, তারপর প্রেস মেকার লাগানো, এখনও উনি হাসপাতালে শঙ্কামুক্ত নন, ডাক্তাররা বলতেছেন। তো সেই কারণে বিএনপি আন্দোলন ছাড়া গতি নেই। এই আন্দোলনটা এখন আপনি বলতে পারেন যে আন্দোলন তো বহুবার তাদের আন্দোলনের কোনো ফসল ঘরে তুলতে পারে নাই, তবে কখনো যে পারবে না তা তো না, কোনো আন্দোলনই ব্যর্থ হয় না। একটা কথা মনে রাখবেন, হয়তো আজকে আন্দোলন করলো, সে আন্দোলন ব্যর্থ হলো, আরেকবার করলো, জেল খাটতে ওদের একটা অভ্যাস হয়ে যায়, সাহস হয়ে যায়। তখন জেল খাটতে ভয় পায় না, তখন গুলিকে ভয় পায় না, অত্যাচারকে ভয় পায় না, অন্যায়কে ভয় পায় না। তখন দেওয়ালে যখন পিঠ ঠেকে যায়, তখন কিন্তু আন্দোলন চরমাকে ধারণ করে। অন্যদিকে আমার ভাই কামাল সাহেব এখানে আছেন, দীর্ঘদিন একটি দল যখন ক্ষমতা থাকে, সেই দলের মধ্যে অনেকগুলো লোক ঢুকে যায় সুযোগ সন্ধানী, যারা হাজার কোটি টাকা নিয়ে তাদের ডাক দিলে আর পাওয়া যাবে না, অথচ তার পদ পদবি নিয়ে বসা আছে একদম। সেই যে দুর্বলতাটা, এটা তো বিএনপি জানে, আমরাও জানি, আমাদের একই অবস্থা। তার মানে সেই দুর্বলতাটাও কাজে লাগতে পারে একই সাথে, এবং আন্দোলন একসাথে। আসুজ্জামান রিপন, আন্দোলন কোন জায়গায় নিতে এই আন্দোলনটা আমি লক্ষ্য করতেছি, এটা কিন্তু সামনের দিকে আরো দানা বাঁধবে, এবং সাধারণ লোকরা সম্পৃক্ত হবে। এই যে দুর্নীতি, এই যে আমাদের মধ্যে দিয়ে করিডোর, সব কিছু নিয়ে একসঙ্গে কিন্তু ধরবে। এবং আমরা যখন জেলে ছিলাম, একই অবস্থা কিন্তু ইয়া খানের বিরুদ্ধে করছিল, আইয়ুব খানের বিরুদ্ধে বড় বড় আন্দোলন হয়েছে। ডক্টর আসুজ্জামান, এক লাইনে যদি বলেন যে কোথায় নিয়ে যেতে চান? আপনাকে আমি মোটামুটি যেটা বলতাম সেটা কাজী ফিরোজ হোসেন, তিনি বা একজন প্রাজ্ঞ রাজনীতিক, তিনি যেটা বলেছেন, মূলত একটা রাজনৈতিক দলের কৌশল তো তাই থাকে
তাই থাকার কথা। সেটা আমি আওয়ামী লীগ, জাতীয় পার্টি, যখন যারা আমরা বিরোধী দলে থাকি, বিরোধী দল কী করে চূড়ান্তভাবে আন্দোলনটাকে কালমিনেটিং পজিশনে নিয়ে যেতে চায়। রাইট নাও আমরা যেটা ডিমান্ড করছি আমাদের নেত্রীর মুক্তি, এটা চলমান নিশ্চয়ই থাকবে। এর সাথে যে সমস্ত আরও যারা সামাজিক যে ইস্যুগুলো আছে, যেমন আপনার দুর্নীতি, আজকে বাংলাদেশের ডলার নাই, বাংলাদেশের বাজার অবস্থা খারাপ, মানুষ হাহাকারের মধ্যে আছে ইত্যাদি। সর্বোচ্চ কথা হচ্ছে যে বাংলাদেশের অর্থনীতিতে একটা মানে নিরাপত্তার মধ্যে নেই, তাই না? এই জায়গা থেকে যদি আপনি দেশ এবং জাতিকে যদি উদ্ধার করতে চান, তাহলে অবশ্যই আপনার লুটেরা শক্তির বিরুদ্ধে, দুর্নীতিবাজদের বিরুদ্ধে আপনাকে লড়তে হবে। আচ্ছা, তো এইটা যেটা ফিরোজ ভাই যেটা বললেন যে নিঃসন্দেহে এখানে সকল সামাজিক শক্তিগুলি একটা পর্যায়ে এক হবে। আপনি যেটা বলছেন যে আন্দোলন ব্যর্থ, দেখেন যদিও বারবার কথা আসে ছাগলে নাকি সব খেয়ে ফেললো, মানে আসলে কি ছাগল? এটা ইস্যু, আমরা বুঝতে পেরেছি। তো সুতরাং আপনার এবং একটা ফেসবুকের একটি ছিলেন, নামটা আমার খেয়াল আছে, এটার নাম জুবায়ের অথবা আব্দুল্লাহ, ছোট ইস্যু থেকে অনেক বড় কিছু হয়ে গেছে। ইউ নেভার নো যে আজকে হয়তো গতকালকে একটা জনসভা করেছি, আগামীকালকে আমরা মহানগর সমাবেশ করব বা 3 তারিখে জেলা সমাবেশ করব। এখন তো সমাবেশের পর্যায়ে আছে, এরপরে তো ঘেরাওর প্রোগ্রাম হবে, এটা হবে, ওটা হবে, অনেক কিছুর সাথে যুক্ত হবে। আলটিমেটলি আমরা জনগণের গণতান্ত্রিক অধিকার, গণতান্ত্রিক একটি রাষ্ট্র ব্যবস্থা, একটা জবাবদিহিমূলক রাষ্ট্র ব্যবস্থা এবং জনগণের ক্ষমতা, যেটাকে আমি বলতে সেই পর্যন্ত আপনারা নিয়ে যেতে চাই আন্দোলনকে। এসএম কামাল হোসেন, আপনি শুনলেন। দেখেন, জনগণের ক্ষমতা, গণতন্ত্র, এইগুলো যখন বিএনপি এইটা নিয়ে মাঠে নামবে, মানুষ আসবে। দুর্নীতির বিরুদ্ধে যখন বিএনপি কথা বলবে যে ওনাদের নেতা হচ্ছে দুর্নীতির অভিযোগে অভিযুক্ত। বিএনপির আমল আর এই আমল মানুষ তুলনা, আমি বলি না এই আমলের দুর্নীতি হয় না, কিন্তু এই আমলের যিনি রাষ্ট্র পরিচালনা করছেন তিনি দুর্নীতিবাজদের বিরুদ্ধে ব্যবস্থা নিচ্ছেন, তিনি সন্ত্রাসের বিরুদ্ধে ব্যবস্থা নিচ্ছেন, তিনি মাদকের বিরুদ্ধে ব্যবস্থা নিচ্ছেন। কোনো দুর্নীতিবাজ, সন্ত্রাসী, জঙ্গিবাদ, জিরো টলারেন্স আনছেন। যারা এই সরকারের বিরুদ্ধে কথা বলছে তারা জনগণের সমর্থন পাবেন এই কারণেই, কারণ তারা যখন ক্ষমতায় ছিল তখন বাংলাদেশটা ছিল দুর্নীতিবাজদের দেশ, জঙ্গিবাদের দেশ, সন্ত্রাসীদের দেশ। দুর্নীতিতে 5 চ্যাম্পিয়ন হয়েছিল এবং পত্রিকার হেডলাইন ছিল দুর্নীতির বরপুত্র হচ্ছে তারেক জিয়া, সন্ত্রাসের বরপুত্র হচ্ছে তারেক জিয়া। তার নেতৃত্বে যখন বিএনপি আন্দোলন করবে, খালেদা জিয়া হয়তো হইতে পারতো, তার নেতৃত্বে যখন বিএনপি আন্দোলন করতে যাবে, জনগণ কবে বাবা দরকার